ফ্রম দি ডে ওয়ান এনসিপির বিরোধিতা শুরু করেছে একদল লোক এবং তারা এনসিপির রাজনীতিকে দাঁড়াতে দেবে না। তারেক রহমান সাহেব যেহেতু বাংলাদেশের বৃহত্তম দলের প্রধান, ফলে স্বাভাবিকভাবে তার দেশে আসার কারণে বিএনপি সাংগঠনিকভাবে চাঙ্গা হবে এবং প্রশাসন যারা অতি উৎসাহী তারা কিছুটা মানে তাদের নীতির বাইরে গিয়ে কাজ করার চেষ্টা করবে। কিন্তু এই ক্ষেত্রে বিএনপির বিশেষত তারেক রহমান সাহেবের নির্লিপ্ত থাকার একটা ব্যাপার আছে, মানে এগুলোকে এমব্রেস না করার ব্যাপার আছে। আমরা যতটুকু দেখতে পাচ্ছি উনি এগুলোকে টার্ন ডাউন করে দিচ্ছেন, কিন্তু তবুও এখানে আরও অনেক কথা থাকে। যেমন ধরেন আমার একটা কথা খুব মনে পড়ছিল, আমি যখন এই কয়েকদিন ধরে আমাদের সিভিল সোসাইটি মেম্বারদেরকে যেভাবে তারেক রহমানকে মাথায় তুলে একেবারে নৃত্য করার মতো অবস্থা, তখন আমার মনে হচ্ছিল যে এরাই কিন্তু তারেক রহমানের যে আপনার কোমর ভেঙে দেওয়া, টর্চার করা, এটাকে সমর্থন করেছে এবং সমর্থন শুধু করে নাই, তাকে মানে ব্যাপকভাবে ভিলেন বানিয়েছে। আজকে তারাই তাকে মহাপুরুষ বানাচ্ছে। আমি এখানে একজন সিভিল সোসাইটি মেম্বার খুব গুরুত্বপূর্ণ, তার একটা লেখার দুইটা লাইন আমি পড়ি। লিখেছিলেন তারেক রহমানকে যখন এইভাবে ব্যাপকভাবে শারীরিক নির্যাতন করা হয়েছে, উনি লিখেছেন, আই এম ডেড এগেনস্ট টর্চার। উনি টর্চার পছন্দ করেন না। আই এম এগেনস্ট টর্চার, আই হ্যাভ অলওয়েজ বিন এগেনস্ট টর্চার, ইয়েট I have no sympathy for Tariq Rahman who in all likelihood is now victim of torture. মানে ভিকটিম অফ টর্চার তারেক রহমান, এটা নিয়ে তার মধ্যে কোনো সিম্প্যাথি নাই, কিন্তু তিনি ডেড এগেনস্ট টর্চার। এই হলো বাংলাদেশের সিভিল সোসাইটির পিকচার। আজকে তারা গিয়ে তারেক রহমানের প্রোগ্রামে বলছেন আপনি যদি দেশে আরও 2 মাস আগে আসতেন তাহলে দেশ কিন্তু আরও আগে স্থিতিশীল হয়ে যেত। ফলে এই তোষামোদি এবং এই যে ক্ষমতার কাছে গিয়ে কুই করা, এটার ব্যাপারে এরা এদের রাজনীতি করবে নিজেদের স্বার্থে, কিন্তু তারেক রহমান সাহেবকে আমি আশা করব যে তিনি এগুলোর ব্যাপারে নির্লিপ্ত থাকবেন এবং মানে এগুলোর ক্ষেত্রে যদি তিনি যদি এর মধ্যে দিয়ে মানে ফ্লাডেড হয়ে যান, তাহলে আসলে আবারও তাকে যেভাবে মানে আমাদের দেশে মানে শেখ হাসিনা বানিয়ে তোলার তো একটা প্রক্রিয়া আছে, তাকে কিন্তু এটা বানিয়ে তোলার চেষ্টা কেউ করবে। ফলে এখানে তার ব্যাপকভাবে সতর্ক থাকার ব্যাপার আছে, এটা আমি মনে করি। আর এর বাইরে আপনি জোটের ব্যাপারে বললেন, জোটের রাজনীতি বাংলাদেশে নতুন কিছু না, এটা একটা খুব কনভেনশনাল ব্যাপার। এখন আলোচনাটা বেশি হচ্ছে কারণ এনসিপি জামায়াতের সাথে জোট করেছে কেন এটা নিয়ে, বা এক বাক্স নীতি। এক বাক্স নীতি খুব পরিষ্কার, যে কোনো জোটই আসলে এক বাক্স নীতি। এক বাক্স নীতি মানে হচ্ছে আপনারা কয়েকজন মিলে জোট করেছেন, সেই জোটের সব ভোট গিয়ে এক জায়গায় পড়বে, এইটাকে একটা নাম দেওয়া হয়েছে এক বাক্স নীতি, ঠিক আছে। এখন এটা প্রত্যেকটা দলের আলাদা আলাদা বা প্রত্যেকটা জোটের আলাদা আলাদা কৌশল থাকে। আসলে এনসিপি তো আর বাংলাদেশে জামায়াত ইসলামকে প্রতিষ্ঠিত করে নাই, বা জামায়াত ইসলামের রাজনীতি এমন না যে এনসিপি এই জোটে যাওয়ার কারণে এটা ব্যাপকভাবে লেজিটিমাইজ হয়েছে। তারাই গণঅভ্যুত্থানের পরে এমনিতেই বাংলাদেশে ব্যাপকভাবে ডিপলি রুটেড, ব্যাপকভাবে তারা একটা মানে নতুন করে চাঙ্গা হয়েছে এবং সমস্ত ওই ইউনিভার্সিটির যে ছাত্র সংসদ নির্বাচন, সেখানে তাদের ছাত্র সংগঠনে আমরা ব্যাপক একটা বিজয় বা উল্লম্ফন দেখতে পাচ্ছি। এখন তারা এখানে আছে। এখন আমার কথা হচ্ছে যে আমরা জামায়াত ইসলাম, আমি মনে করি যেটা বাংলাদেশে জামায়াত ইজ এ কোয়েশ্চেন, যেভাবে বলে যে জিউইশ কোয়েশ্চেন, যেভাবে বলে যে আপনার প্যালেস্টাইন কোয়েশ্চেন, একইভাবে বাংলাদেশের জামাত ইজ এ কোয়েশ্চেন। কেউ এই জামাত কোয়েশ্চেনটাকে জিয়ে রাখতেছে, কারণ এটাই তাদের রাজনীতি। এখন আপনি কীভাবে শুরু করবেন জামায়াতকে, আপনি কীভাবে, এটা তো বাংলাদেশে আছে ডিপলি রুটেড ইন ইউর সোসাইটি, আপনি কী করবেন, আপনি কি আওয়ামী লীগ স্টাইলে তাকে অ্যানাহিলেট করবেন? এটা জামায়াতকে শক্তিশালী করেছে গত 17 বছর, এটা প্রমাণ করে। শুধু আওয়ামী লীগ না, বৃহত্তর যে আওয়ামী বলয়, তারা যেভাবে জামায়াত কোয়েশ্চেনটাকে ডিল করতে চেয়েছে, এটা কিন্তু জামায়াত ইসলামকে আরও প্রকারান্তরে শক্তিশালী করেছে। এখন আপনাকে আরেকটা হলো যে আপনি তাকে ডেমোক্রেটিক্যালি ডিল করতে চান কিনা। ডেমোক্রেটিক্যালি ডিল করা, তার যেখানে রাজনীতি ব্যত্যয় আছে আপনি অবশ্যই তার সমালোচনা করবেন। আমরা তো কোনো থিওক্রেটিক স্টেট করার জন্য তার সাথে অ্যালাই করি নাই, এবং এটা আমাদের জোটের কোনো এজেন্ডাও না, তারাও এটা বলছে না। এবং আমরা একটা খুব শীঘ্রই একটা হয়তো 8-9 পয়েন্টের একটা এগ্রিমেন্ট থাকবে এই জোটের সব দলের, যেখানে আমরা কতগুলো সর্বজনীন ইস্যুকে আসলে ইস্যু করব। এর বাইরে তাদের যে আপনার দলীয় রাজনীতি, সেই রাজনীতির বিরোধিতা আপনি করেন, সমালোচনা আপনি করেন, আমিও করব, কিন্তু দরকার পড়লে করব। কিন্তু যেটা অতি সমালোচনা, যেটা আসলে আমি অন্য এক জায়গায় বলেছি, এটা আসলে জামায়াত ইসলামকে আরও শক্তিশালী করেছে। এখন আজকে একটা মজার জিনিস হচ্ছে যে বিএনপি এইটা নিয়ে খুব উদ্বিগ্ন আমাদের সাথে জামায়াত ইসলামের জোট করার ক্ষেত্রে, কারণ এখানে একটা রাজনীতি আছে। রাজনীতিটা হচ্ছে উইথ ডিউ রেসপেক্ট টু আপা, সেটা হলো যে বিএনপি চায় যে আমরা জামায়াতের সাথে জোট না করি, এবং আরও অন্য অনেকে চায়, কিন্তু তারা কিন্তু এনসিপি কি করবে এটা নিয়ে খুব পরিষ্কার কিছু বলে না। তারা একেবারে বিএনপি না, আপনার দলের মধ্যে অনেকেই ফ্রম দি ডে ওয়ান, হ্যাঁ আচ্ছা সেটা অন্য জিনিস, ফ্রম দি ডে ওয়ান এনসিপির বিরোধিতা শুরু করেছে একদল লোক এবং তারা এনসিপির রাজনীতিকে দাঁড়াতে দেবে না। নাভি কাটার আগেই তার যে ধরনের সমালোচনা আমরা এনসিপির দেখেছি, এটা ছিল মানে খুবই আনজাস্টিফাইড। এখন এনসিপি এককভাবে নির্বাচন করুক, একটা 6-7 মাসের দল, ইলেকশন যাকে ইলেকশন করতে হবে 1 বছর হওয়ার আগে, মানে দলের 1 বছর হওয়ার আগে তাকে আপনি একক নির্বাচন করবেন, প্রকারান্তরে আপনি আসলে বলতে চান যে এনসিপির পার্লামেন্টে যাওয়ার দরকার নেই। এখন আপনি বলেন যে একক নির্বাচনের বার্ডেন কেন শুধু এনসিপির উপর থাকবে? কে একক নির্বাচন করছে? কেউ কি একক নির্বাচন করছে? আচ্ছা, বিএনপির সাথে জোটে যেতে পারতো কিনা এনসিপি? হ্যাঁ হয়তো পারতো, কিন্তু বিএনপি কিন্তু সেই জায়গাটা রাখে নাই। কীভাবে রাখে নাই? আপনি দেখতে পাচ্ছেন যে বিএনপি আসলে প্রকারান্তরে তার সাথে যে যাদেরকে ব্যবহার করেছে এনসিপি, বিএনপি ওই জাতীয় ঐক্যমত্য কমিশনে যে সমস্ত ছোটো ছোটো দল, তারা আসলে এক ধরনের ইকো করেছে বিএনপির প্রত্যেকটা পজিশন। তাদের এমন কোনো পজিশন নাই যেটা বিএনপির পজিশন না, প্রত্যেকটা পজিশনে তারা মানে ফলো করেছে বিএনপিকে। সেই দলগুলোকে এখন কিন্তু বিএনপি বিলীন করে দিচ্ছে।
আপনি দেখেন যে হ্যাঁ, অনেকে পদত্যাগ করে পদত্যাগ মানে দলের প্রধান পদত্যাগ করে বলতেছে আমি কৌশলগত কারণে বিএনপির প্রতীকে নির্বাচন করব, এগুলো ঘটছে। এগুলো তো বহুদলীয় গণতন্ত্রের জন্য কোনো স্বাস্থ্যকর ব্যাপার না, কিন্তু বহুদলীয় গণতন্ত্র তো বিএনপিরই পজিশন। তো বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে আপনার উচিত ছিল ছোটো ছোটো দলগুলোকে ফ্লারিশ করতে দেওয়া, সেটা না করে বিএনপি যেটা করছে তাদেরকে নিজের পেটের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে। আমি এটা বলেছি যে সেলিম মডেল কি নিজের দলের বিএনপি মহাসচিবকে পাশে বসিয়ে রেখে আপনি বলছেন আমি আমার দল বিলুপ্ত করিয়া দিয়া আপনি ধানের শীষে নির্বাচন করছেন। তো এর চেয়ে আমরা আমাদের দলীয় স্বাতন্ত্র্য বজায় রেখে একটা নির্বাচনী অ্যালায়েন্স যদি কারোর সাথে করি, এবং সেই ক্ষেত্রে বিএনপি নিজেও তো জামায়াত ইসলামের সাথে লম্বা সময় ধরে ছিল, এবং তারা যে ছিল আজকে এমনভাবে বিএনপি জামায়াত ইসলামের বিরোধিতা করে যেন মনে হয় যে তারা জনমের প্রতিপক্ষ কিংবা শত্রু। কিন্তু এখন আপনি বলবেন যে আমরা ছিলাম, এটা ঠিক হয় না, বা কি আমরা কি বিএনপির কাছ থেকে কোনো লিখিত থিসিস পেয়েছি যে এটা আমাদের ভুল ছিল? আপনি তাদেরকে ক্যাবিনেটে দিয়েছেন, তাদেরকে বাংলাদেশের পলিটিক্সে মেইন স্ট্রিম করার ক্ষেত্রে আপনার দায় আছে, এবং সেই সময় ওই ক্যাবিনেটে ওই গভর্নমেন্টে অনেক ঘটনা ঘটেছে, সেগুলো বহুল চর্চিত ব্যাপার আছে। তো সেগুলোর ব্যাপারে বিএনপির আগে উচিত এই যে আমি বলবো যে আশা করি কিছু মনে করবেন না, নসিহত দেওয়ার আগে এটার ব্যাপারে পজিশন ক্লিয়ার করা উচিত। সকল এক্সকিউজ দিয়ে বন্ধ করা হয়েছে সেটাতে বোঝা যায় যে গণভোটটাকে গৌণ করার একটা প্রচেষ্টা ছিল। এই যে আগামী 12ই ফেব্রুয়ারি যে ইলেকশনটা আসছে, এটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন, মানে ঐতিহাসিক নির্বাচন নানা কারণে, এবং বাংলাদেশ একটা পালা বদলের মধ্য দিয়ে যাচ্ছে, বাংলাদেশ একটা গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। সেই সংস্কারের সাধনের জন্য এই নির্বাচনটা অত্যন্ত জরুরি। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখন নানাভাবে নানা কিছু স্থবির হয়ে আছে, প্রশাসন স্থবির হয়ে আছে, দেশের অর্থনীতি স্থবির হয়ে আছে। এই সব থেকে দেশকে বের করে আনার জন্য এবং একটা নতুন শুরুর জন্য আসলে এই নির্বাচনটা গুরুত্বপূর্ণ। এবং এটা সমাপ্তি না, আপনি যেভাবে বললেন, এটা হচ্ছে আমি বলবো যে বাংলাদেশের যে পরিবর্তন, এটার আমরা একটা মাঝামাঝি জায়গায় যাব। সূচনা তো হয়ে গেছে, এখন থেকে এই সরকার তো অনেকগুলো মানে সংস্কার এজেন্ডা হাতে নিয়েছে, তার সবগুলো সে শেষ করতে পারবে না, খুব স্বাভাবিক কারণেই সময় এবং অন্যান্য ইস্যুজ আছে এখানে। কিন্তু একটা মাঝামাঝি জায়গায় অন্যের হাতে যেটা ব্যাটন দেওয়ার মতো সেটা দিয়ে যাওয়া যাচ্ছে, এবং পরের সরকারের কাজ হবে আসলে এই সংস্কারগুলোকে এগিয়ে নেওয়া। এবং এই কারণে এই ইলেকশনটা অত্যন্ত জরুরি বাংলাদেশের ইতিহাসে। প্রশ্ন হচ্ছে যে আপনার দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে বিশেষ একটি দল ভিন্ন কৌশলে যে গণ অভ্যুত্থান, তিনি বলছেন যে নার পক্ষে এক ধরনের প্রচারণা, এবং সেটি যদি হয় তাহলে এই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। এটি তো আসলে এক ধরনের অশনি সংকেত বা একটা অবশ্যই অশনি সংকেত। আপনি দেখতে পেয়েছেন এখানে গোপন করার কিছু নাই, রাগঢাক করার কিছু নাই। জাতীয় ঐক্যমত্য কমিশনের সমস্ত ভালো ভালো সংস্কার প্রস্তাবে বিরোধিতা করেছে বিএনপি, এবং সেই ক্ষেত্রে তারা যে সকল যুক্তি দিয়েছে সেগুলো অত্যন্ত খোঁড়া যুক্তি, লেম এক্সকিউজ। যেমন ধরেন একটা উদাহরণ দিতে পারি যে ওই বিভিন্ন যে রাষ্ট্রীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠান, এটা নিয়োগটা দেবে স্বাধীন কোনো কমিশন করে বা স্বাধীন কোনো প্রতিষ্ঠান করে। এটা আপনার ওই নির্বাহী বিভাগ যেভাবে নিয়োগটা এখন দেয় সেভাবে দেওয়া হবে না। এটাতে তারা বিরোধিতা করেছে, এবং যুক্তি ছিল যে এতে করে তো আপনারা সরকারকে দুর্বল করে দিচ্ছেন। এখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রধান নিয়োগ দেওয়া তো আসলে সরকারের কাজই না, তাহলে এটা সরকারকে কীভাবে দুর্বল করবে? বরং সরকার যে এটা, বা আরও বিশেষভাবে বললে সরকার প্রধান যে এটা এতকাল ধরে এই পদগুলোর নিয়ন্ত্রণ করে আসছে, এর ফলে কিন্তু রাষ্ট্র পুরো সরকারের ভেতরে এবং আরও বিশেষভাবে বললে সরকারি দলের মধ্যে ঢুকে গেছে। এবং আমরা যেন সাফার করেছি, আপনি দেখেছেন কোনো চেক অ্যান্ড ব্যালেন্স নাই। দুদক আসলে সরকারি দলকে কোনো ধরনের প্রশ্নের মুখে দাঁড় করাতে পারে না। আজকের নিউজ হলো একটা, আমি টিভিতে দেখলাম একজন সাবেক দুদকের একজন বড় কর্মকর্তা, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকই আবার তলব করেছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে। তাহলে দুদক প্রতিষ্ঠানটাই করাপ্টেড হয়ে গেছে, এবং সেটা হয়েছে কিন্তু এই সিস্টেমের কারণে, যে সিস্টেমটা আসলে সরকারি দলের কাছে আজ্ঞাবহ। সে তো সরকারি দলকে কখনো অ্যাকাউন্টেবল করতে পারবে না। এটা একটা উদাহরণ, এরকম আরও উদাহরণ আছে। এখন ওই বিরোধিতার পর থেকে ওইটা শুরু হলো, এরপর আমরা দেখতে পাচ্ছি এখন বিভিন্ন জায়গায় নায়ের ক্যাম্পেইন করা হচ্ছে এবং মিথ্যা কথা বলে নায়ের ক্যাম্পেইন করা হচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে যে আপনি যতই ঢাকা থেকে বলেন যে আমরা হ্যাঁর পক্ষে, আমাদের দলীয় সিদ্ধান্ত হ্যাঁ, কিন্তু এটা তারা খুব তীব্রভাবে বলছে, আপনি এরকম দেখবেন না। বরং তাদের দলের পক্ষ থেকে বলছে যে এটা আমাদের দায়িত্ব না। দলের মহাসচিব পর্যায় থেকে বলা হয়েছে যে এটা তো আমাদের দায়িত্ব না। এবং তারা এই ধরেন তাদের দলের অন্যান্য বড় বড় নেতারা বলেছেন কিসের গণভোট আবার কী জিনিস, এরকম বলেছেন। এখন আমরা যদি দেখতে পাচ্ছি মিথ্যা তথ্যগুলো কি, এটাই আমি উদাহরণটা দিয়ে শেষ করি এই পর্যায়ে। একদিকে মুক্তিযুদ্ধের কার্ড খেলা হচ্ছে, অন্যদিকে ধর্মের কার্ড খেলা হচ্ছে। মুক্তিযুদ্ধের কার্ডটা কি? বলা হচ্ছে যে যদি হ্যাঁ যেতে তাহলে নাকি মুক্তিযুদ্ধ নাই হয়ে যাবে বাংলাদেশ থেকে। অন্যদিকে বলা হচ্ছে যে যদি আপনি হ্যাঁর মধ্যে ভোট দেন তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধান থেকে চলে যাবে। এটা উইচ ইজ অ্যাবসলিউটলি লাই। কারণ ওই সংবিধান সংস্কার কমিশন যে আপনার সংস্কার প্রস্তাবটা দিয়েছে সেখানে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিমকে রাখা হয়েছে, এবং এই যে সংস্কার প্রস্তাবের মধ্যে এটা আলোচনাতেই ছিল না, তাহলে এটা কীভাবে বাতিল হবে? কিন্তু এই মিথ্যা কথাগুলো বলা হচ্ছে। একদিকে আপনি একই সাথে ওই আওয়ামী ক্যারেক্টারের মতো একদিকে মুক্তিযুদ্ধের কার্ডটা খেলছেন, অন্যদিকে আপনি আবার
ওই কি যেটাকে বলে যে ধর্মের কার্ড খেলছেন, এইটা কিন্তু লোকাল পর্যায়ে করা হচ্ছে। এবং আমি বলবো যে এই যে বিএনপি প্রায় অভিযোগ করে যে তাদেরকে সংস্কার বিরোধী হিসেবে দেখানো হয়, কিন্তু তাদের তো সংস্কার বিরোধী পজিশন আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় তারা পোস্টার করেছে, তাদের দলের ব্যানার না হলেও কিন্তু পোস্টার যারা ওখানে দেয়ালে সাঁটাচ্ছে, যারা এটা প্রচার করছে, তাতে বোঝা যায় যে এর পেছনে বিএনপি আছে। তো তারা এটা লোকাল পর্যায়ে কেন মানে এরকম করছে আমাদের কাছে এটা বোধগম্য হচ্ছে না। মানে এই সংস্কার হলে তাদের অসুবিধাটা কোথায়? এবং আপনি দেখবেন যে তাদের একটা খুব মানে এই পুরো চিন্তার মধ্যে একটা ব্লাইন্ড স্পট হচ্ছে, তারা ধরে নিয়েছে যে তারা সরকার হবে, এই তারা সরকার হবে, এখান থেকে তারা সমস্ত সংস্কারের বিরোধিতা করা শুরু করেছে। এখন আপনি সরকার হলেও আপনাকে তো একদিন ভাই বিরোধী দলে যেতে হবে। আমি বারবার বলেছি যে আপনি নিজেকে বিরোধী দলে বসিয়ে তারপর চিন্তা করেন এই সংস্কারটা দরকার কি দরকার না। এবং এই যে সরকার হওয়া, একচেটিয়া ক্ষমতা সহ আপনি সরকার হচ্ছেন, এইটা কিন্তু আপনাকে আর বিরোধী দল হওয়ার ক্ষেত্রে, বিরোধী দল হওয়ার যে প্রণোদনা, এটা নষ্ট করে দিচ্ছে। আপনি তখন সরকারে যে কোনো মূল্যে সরকারে থেকে যাচ্ছেন, কারণ সরকারের বাইরে গেলে আপনার রাজনীতি শেষ হয়ে যাচ্ছে, বা আপনি আসলে আউট অফ পলিটিক্স থেকে যাচ্ছেন। এবং এইটা আলটিমেটলি যেটা করছে, ওই সরকারকেই কিন্তু বিরাট বিপদে ফেলছে। আপনি গায়ের জোরে বেশ কিছুদিন ক্ষমতায় থাকছেন, আলটিমেটলি এরপরে কি হচ্ছে, আপনি আসলে মানে আউটস্টেট বা আপনার বিরুদ্ধে একটা বিরাট আন্দোলন হচ্ছে। এইখান থেকে আমরা বলেছিলাম যে আপনি এমনভাবে রাষ্ট্র ক্ষমতাটা ব্যবহার করার চেষ্টা করেন বা এমন ধরনের রাষ্ট্র কাঠামোর পক্ষে থাকেন যে আপনি বিরোধী দলে থাকলেও যেন আপনার রাজনীতিটা থাকে এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে আমরা আর মারামারি কাটাকাটি করবো না। 96 থেকে 24 মাঝখানে এত বছর কেটে গেছে, আমরা এখনও ওই তত্ত্বাবধায়ক সরকার এটা সেটা নিয়ে আমরা মানে খাবি খেতে থাকবো? এটা তো হয় না। একবার আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনবেন, আবার বাতিল করে দেবেন, আবার এখন এটা নিয়ে ওই প্রধান বিচারপতি, সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, এই ধরনের যে ঘটনাগুলো মানে বিচার বিভাগকে এখানে টেনে আনা, এগুলো তো আমাদেরকে সংকটকে ঘনীভূত করেছে। এখান থেকে রাজনৈতিক দল, বিশেষত জাতীয় নির্বাচনে গণভোট একই সঙ্গে হওয়াতে যে গুরুত্বটা কি কমলো কিনা, বা গণভোটকে আর একটু বেশি গুরুত্ব দিয়ে সেটিকে আলাদাভাবে আয়োজন করা প্রয়োজন ছিল কিনা? গণভোট তো আলাদা আয়োজন করার কথা উঠেছিল, কিন্তু এটা যে সকল এক্সকিউজ দিয়ে বন্ধ করা হয়েছে সেটাতে বোঝা যায় যে গণভোটটাকে গৌণ করার একটা প্রচেষ্টা ছিল। এবং এখন আপনি দেখবেন যে সরকারও কিন্তু গণভোটের প্রচারণা খুব সিরিয়াস না। টেলিভিশনে তাদের কিছু বিবৃতি আমরা দেখতে পাচ্ছি, মাঠ পর্যায়ে এটা নিয়ে কিন্তু তেমন কোনো কাজ তারা করছে না। আমাদের কি বরং বলতে হচ্ছে গণভোট নিয়ে। আপনি দেখতে পাচ্ছেন আমরা একটা ছোট সংগঠন, নতুন সংগঠন, গ্রোয়িং সংগঠন, আমরা কিন্তু গণভোট নিয়ে এখন বিভিন্ন ধরনের উঠান বৈঠক এগুলো করে যাচ্ছি। কিন্তু এটা দায়িত্ব ছিল সরকারের, দায়িত্ব ছিল বড় দলের, কিন্তু তারা কিন্তু সেই দায়িত্ব পালন করছে না। মানে গণভোটটাকে তারা গৌণ করে দিচ্ছে। এবং ইলেকশনের দিন আপনার যে পরিস্থিতি থাকবে, বাংলাদেশ ইলেকটোরাল যে আমরা হিস্ট্রি জানি, যেভাবে মারামারি কাটাকাটি এবং সহিংসতার একটা আশঙ্কা থাকে, সেখানে যদি গণভোটও যদি আপনার এটার মধ্যে পড়ে যায়, তখন তো এটা আমাদের জন্য একটা খুব অ্যালার্মিং ব্যাপার হবে। এই কারণে আগে হওয়া উচিত ছিল। এখন যেটা হয়ে গেছে। এখন সরকারের কাজ হচ্ছে যে কীভাবে তারা ব্যালট বাক্স এবং ভোট কেন্দ্রকে সিকিউর রাখবে, ভোটারদেরকে কীভাবে নিরাপদ রাখবে, এই জন্য তাদের একটা চৌকস পরিকল্পনা দরকার, যেটা আসলে ব্যাপক ঘাটতি দেখা যাচ্ছে।